হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফিল্মস ফরএভারে। আজ আমি চলে এসেছি আপনাদের কাছে আরও একটি নূতন মুভি স্টোরি নিয়ে, যেটি 2024-এর আরও একটি হিট মুভি, যেটার নাম কিল, যেটা এই মুহূর্তে এখন খুব চর্চায় আছে নিজের অ্যাকশনের জন্য। এই মুভিটা মানুষ খুব পছন্দ করেছে, স্পেশালি রাঘবের ক্যারেক্টারটা। একজন কমেডিয়ান যে এত ভালো ভিলেনের রোল করতে পারে সেটা অবিশ্বাস্য। তাহলে চলুন বন্ধুরা, কিল মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা এনএসজির কমান্ডো অমৃত রাথোরকে দেখতে পাই, যে অনেক দিন পর একটা মিশন থেকে ফিরেছে। অমৃতের সাথে তার একটা বন্ধুকেও দেখানো হয়, যার নাম বীরেশ। এরপর যখনই এরা ফিরে আসে তখন এরা এদের জমা রাখা ফোনগুলো পেয়ে যায়, যাতে তারা নিজেদের ফ্যামিলির সাথে কথা বলতে পারে। এবার বীরেশ তাকে বলে যে তুলিকার অনেকগুলো মেসেজ এসেছে, একবার ফোন করে তার সাথে কথা তো বল কি হয়েছে। অমৃত নিজের ফোন চেক করে দেখে যে পরের দিনই তুলিকার এঙ্গেজমেন্ট, যেটা সে হতে দিতে চায় না, কারণ তুলিকাও অমৃতকে ভালোবাসে আর তার বাবা তার ইচ্ছার বিরুদ্ধে অন্য কোথাও বিয়ে ঠিক করে দিয়েছে। এরপর অমৃত তার বন্ধু বীরেশকে নিয়ে রাঁচিতে পৌঁছে যায়, যেখানে তুলিকার এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল। অমৃত সেখানে পৌঁছে তুলিকাকে পালিয়ে যাওয়ার প্রস্তাব দিলে তুলিকা বলে তার বাবা খুব রাগী, সে এমনটা করলে তার বাবা দুজনকেই মেরে ফেলবে। তখন অমৃত তুলিকাকে বলে যে তুমি কি আমার জন্য মরতেও পারবে না? আর উত্তরে তুলিকা বলে আমি তো তোমার সাথে বাঁচতে চাই, ক্যাপ্টেন রাথোর। এই কথা শুনে অমৃত পালিয়ে বিয়ে করার প্ল্যান ক্যান্সেল করে দেয়। কিছুক্ষণ পরে অমৃতের ফোনে তুলিকার মেসেজ আসে যে আমরা কালকে ট্রেনে করে দিল্লি যাব, তাহলে সেখানেই দেখা হবে। এবার আমরা ফানি নামের একটা ছেলেকে দেখতে পাই, যে পেট্রোল পাম্পে কাজ করে। সে স্টেশনে গিয়ে ট্রেন ধরে, তার সাথে আরও কিছু ছেলে থাকে যারা তার পরিচিত। তখনই তার বাবা বেনি তাকে ফোন করে। সে প্রথমে হ্যাপির উপর একটু চিল্লায়, তারপর তাকে বলে আমরা ক্রসিংয়ের কাছে দাঁড়িয়ে আছি, আর মাত্র আধ ঘন্টা আছে তোমার কাছে, এবার বলো তোমাদের বগি নাম্বার কি। হ্যাপি সামনে থাকা তুলিকাকে দেখতে পায়, আর সে তাকেই বগি নাম্বার জিজ্ঞাসা করে নেয়। এদিকে আমরা অমৃতকে দেখতে পাই, তার তুলিকার সাথে দিল্লিতে দেখা করার কথা ছিল, কিন্তু সে এই ট্রেনেই চলে এসেছে, আর তাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। তুলিকা খুশি খুশি তাকে হ্যাঁ করে দেয়। অমৃতের সাথে তার বন্ধু বীরেশও এসেছিল, তারা একটা অন্য কামরায় বসেছিল, তাই তুলিকার সাথে তার মেসেজেই কথা হয়। সেখানে আমরা সোহেল নামের একটা ছেলেকে দেখতে পাই। সে এদেরকে জিজ্ঞাসা করে আপনারা আর্মিতে আছেন না? এরপর সে বলে আমি আর্মিতে ভর্তি হতে চাই, কিন্তু আমার মা রাজিই হয় না। সিন চলে যায় রাতে, যেখানে আমরা তুলিকার বোন আহানাকে দেখতে পাই। তার ওয়াশরুমে যাওয়ার ছিল, তাই তার মা বডিগার্ড বিরাটকে তার সঙ্গে নিয়ে যেতে বলে, কিন্তু সে একাই চলে যায়। এরপর কিছু মানুষের ফোনে মেসেজ আসে, তাই তারা সবাই উঠে দাঁড়িয়ে পড়ে। সেম টাইমে ফানির ফোনেও মেসেজ আসে। তখন ফানি একটা পুলিশ অফিসারের সাথে কথা বলছিল, আর ঠিক সেই সময় সুযোগ বুঝে ফানি পুলিশ অফিসারটাকে মেরে দেয়। 2-3টে মানুষ জ্যামার সেট করে দেয়, যাতে কোথাও কল বা মেসেজ না করা যায়। মধ্যিখানের আসা যাওয়ার রাস্তাটা তারা তালা মেরে বন্ধ করে দেয়, যাতে ওই বগিটাতে কেউ না আসতে পারে। এবার আমরা দেখি যারা ফানির সাথে ট্রেনে উঠেছিল তারা সবাইকে মেরে ধরে তাদের থেকে জিনিস লুটপাট করছে, আর এদের মধ্যে মেন ছিল ফানি। এবার আমরা বুঝতে পারি আসলে এরা সবাই ডাকাত, আর ফানির সাথে আসা লোকগুলো সবাই ফানির কাজিন। অন্যদিকে ফানি তুলিকাকে আবার দেখতে পায়। এবার সে তুলিকার সাথে মিসবিহেভ করা শুরু করে, যেটা দেখে তুলিকার বাবা বলে তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো, পুরো ঝাড়খণ্ডের পুলিশ তোমাকে খুঁজে মারবে, তাই নিজের লাইন ক্রস করো না। এখন ফানির আঙ্কাল ফানিকে বলে যে ইনি শান্তি ট্রান্সপোর্টের মালিক বলদেব ঠাকুর, এদের বডিগার্ড এদের বাঁচাতে আসে, কিন্তু ফানি তার গলা কেটে তাকে মেরে দেয়। ফানি বলে তাহলে তো আমরা জ্যাকপট পেয়ে গিয়েছি, আমরা এদেরকেই কিডন্যাপ করি, তাহলে তো আমরা কোটিপতি হয়ে যাব। অন্যদিকে ফানির লোকেরা অমৃত আর বীরেশকেও লুটে নেয়, কিন্তু এরা প্রথমে কিছুই করে না, তারা দেখে যে এরা কি করতে চাইছে। তারপর সুযোগ বুঝে এরা দুজন তুলিকার বগিতে যাওয়ার জন্য নেমে পড়ে। এদিকে ফানি তুলিকার সাথে জোর জবরদস্তি করছে, তখনই সেখানে অমৃত চলে আসে আর ফানিকে একটা লাথি মারে। ফানির কাকা তুলিকার মাকে চাকু দিয়ে মারতে যায়, কিন্তু তখনই সেখানে বীরেশ চলে আসে, আর সেই চাকুই বীরেশ ফানির কাকার পেটে ঢুকিয়ে দেয়।
এরপর অমৃত ফানি আর তার কাকার ছেলে রাবিকে খুব মারে আর তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। তারাও মার খেয়ে ভয়ে সেখান থেকে চলে যায়। বীরেশ চেন টেনে ট্রেন থামানোর চেষ্টা করে, কিন্তু ওরা আগে থেকেই চেন কেটে রেখেছিল, তাই তারা ট্রেন থামাতে পারে না। এদিকে আহানাও মিসিং, তাই অমৃত তাকে খুঁজতে যাচ্ছে আর সঙ্গে সে তুলিকার ফ্যামিলিকেও নিয়ে যাচ্ছে, যাতে তাদের উপর কোনো হামলা না হয়। এদিকে হ্যাপি আরও অনেক লোক নিয়ে তার কাকার কাছে আসে, কিন্তু সে মারা গিয়েছে। অমৃত তুলিকা আর তার ফ্যামিলিকে অন্য একটি কামরায় পাঠিয়ে দেয়, যাতে তারা সেফ থাকে। সব গুন্ডারা বলে বেনি ভাইকে জানাতে হবে যে তার ভাই মারা গিয়েছে, কিন্তু ফানি বলে যে কেউ বাবাকে কল করবে না আর কেউ তাদের মারবেও না, ওদেরকে শুধুমাত্র আমার কাকার ছেলে রবিই মারবে। এবার রবি গুন্ডাদের নিয়ে এগিয়ে যায় অমৃত আর বীরেশকে মারবে বলে, কিন্তু এরা সাধারণ মানুষ নয়, এরা আর্মি কমান্ডো, তাই এরা কার কোথায় লাগছে না দেখে সবাইকে মারা শুরু করে। ফানি এদেরকে না থামাতে পেরে একটা বাচ্চাকে ধরে নেয়, যার ফলে এদের থেমে যেতে হয়। যার পর ফানি বীরেশের উপর গুলি চালিয়ে দেয়, যেটা তার কাঁধে লাগে। যেখানে গুলি লেগেছিল ফানি সেখানেই ছুরি মেরে দেয়। এরপর তাকে বন্দি করে নিজেদের সাথে নিয়ে চলে যায়। অন্যদিকে অমৃত তুলিকার বাবার সাথে মিলে রবিকে বেঁধে গেটের কাছে ঝুলিয়ে দেয়, আর তার থেকে এরা সব কিছু জেনে নেয়, যেমন কতজন আছে, কোন কোন বগিতে আছে। এরা রবির থেকে জানতে পারে টোটাল 36টা লোক ছিল। B1, A1, B2 আর A2তে এরা কবজা করে রেখেছিল। আহানা B1 বগিতেই ছিল, আর সে বাকি লোকেদের মতোই ভয় পেয়ে গুটিসুটি হয়ে বসেছিল। ওই বগিতে থাকা লোকেরা বগির জ্যামার বন্ধ করে বেনিকে সব কিছু বলে দেয়, আর ক্রসিং এলে ট্রেনের চেন টেনে ট্রেনটাকে থামিয়ে দেয়। এরপর বেনি তার লোকেদের নিয়ে ট্রেনে উঠে পড়ে। অমৃত রবিকে ভিতরে টেনে দরজাটা বন্ধ করে দেয়, যাতে সেখান থেকে কেউ না উঠতে পারে। এবার বেনি বীরেশকে লাথি মারে আর তাকে গুলি মারতে যায়, কিন্তু ফানি তাকে আটকে নেয় এই বলে যে কাকা বলদেব সিংয়ের জন্য মারা গিয়েছে। এরপর ফানি ট্রেনের উপরে উঠে সেখানে যাওয়ার চেষ্টা করে যেখানে অমৃত সিং আছে। এদিকে ট্রেনের স্পিড বেড়ে গেলে অমৃত আবার রবিকে ট্রেনের গেটের কাছে ঝুলিয়ে দেয়, আর সে তুলিকাকে তার সেফটির জন্য একটা ছুরি দেয়। এখানে তুলিকার বাবা চলে আসে। সে হয়তো বুঝতে পারছিল যে এদের মধ্যে কিছু আছে, কিন্তু এই পরিস্থিতিতে সে কিছুই বলে না। এদিকে তুলিকা অমৃতকে বলে যে আহানা আমাদের সবার জীবন, তুমি তাকে খুঁজে এনো প্লিজ। অমৃতও আহানাকে খুঁজে আনার প্রমিস করে। তুলিকার বাবা কামরার এক সাইডের দরজা বন্ধ করে তালা লাগিয়ে দেয়, যাতে ওই দিক থেকে কেউ না আসতে পারে, আর অমৃত অন্য দিকের দরজা দিয়ে আহানাকে খুঁজতে চলে যায়। এখানে কিছু লোক অমৃতকে মারতে আসে, কিন্তু অমৃত এদের সবাইকে মেরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, যদিও কিছু মার সে নিজেও খাচ্ছিল। এরপর সিদ্ধি নামের একটা লোক এসে অমৃতকে খুব মারে আর তাকে ধরে বেনির কাছে নিয়ে যায়। অন্যদিকে আমরা তুলিকাকে দেখতে পাই, যেখানে তার বাবা তাকে বলছে তুমি আগে আমাকে বলনি কেন এই ছেলেটার কথা। তুলিকা বলে আর কি করব, তুমি যেখানে চেয়েছিলে সেখানে আশীর্বাদ তো করেই নিয়েছি। এদিকে বেনি অমৃতকে খুব মারে, যদিও বীরেশের হাত বাঁধা ছিল, কিন্তু বন্ধুকে এত মার খেতে দেখে সেও গুন্ডাদের মারা শুরু করে দেয়। সুযোগ বুঝে অমৃত এবার বেনির লোকেদের মারে। বেনি বীরেশকে মারতেই যাবে এমন সময় সোহেল নামে সেই ছেলেটি সেখানে চলে আসে, আর সে বেনির হাত ধরে নেয়, যার ফলে বেনি সোহেলকে মারে, আর সোহেলকে বাঁচাতে তার বন্ধু আরিফও চলে আসে। বীরেশকে সিদ্ধি ধরে নেয় আর তাকে মারতে শুরু করে। সিদ্ধি আরিফের পেটে চাকু ঢুকিয়েও তাকে মেরে ফেলে। এবার বীরেশ সিদ্ধিকে মারতে শুরু করে, যেটা দেখে বেনি বীরেশের কাঁধে চাকু মারার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে অমৃত চলে আসে আর বেনিকে এক ঘুষি মেরে সাইড করে দেয়। আরিফকে দেখে অমৃতের খুব খারাপ লাগে, কারণ তাদের বাঁচাতে এসেই এই ছোট্ট ছেলেটা মারা গিয়েছে। কিন্তু তখনই একটা লোক এসে পিছন থেকে অমৃতের মাথায় মেরে দেয়। এবার আমরা দেখতে পাই ফানিকে, সে রবিকে খুঁজে পেয়ে গিয়েছে
আর রাবি যেখানে বাঁধা ছিল সেই দরজা দিয়েই সে ট্রেনের ভিতর চলে আসে। অন্যদিকে সোহেল পাশে পড়ে থাকা হেসো নিয়ে সিদ্ধিকে মারতে যায়, কিন্তু সিদ্ধি তার হাত থেকে হেসো ছিনিয়ে তাকেই মারার চেষ্টা করে। কিন্তু অমৃত কোনোভাবে সিদ্ধির সাথে লড়াই করে সোহেলকে বাঁচিয়ে নেয়। সিদ্ধি অমৃতের গলা টিপে ধরেছিল, নিজেকে বাঁচাতে এবার সে সিদ্ধির আঙুল ভেঙে দেয়, তবে গিয়ে সে একটু দমে যায়। অন্যদিকে ফানি কামরার গেট খোলার চেষ্টা করে, তাই তুলিকার বাবা চাবিটা ছুঁড়ে তুলিকাকে দিয়ে দেয়, আর সেটা নিয়ে সে পালিয়ে যায়। সিদ্ধিও আবার একটু রেস্ট নিয়ে অমৃতকে মারার জন্য উঠে পড়ে। তুলিকা দৌড়াতে দৌড়াতে সেই কামরাতেই এসে পড়ে যেখানে অমৃত ছিল, কিন্তু পিছন ফিরে সে দেখে ফানিও সেখানে চলে এসেছে। তুলিকা এবার ভয় পেয়ে যায় আর সে উল্টোপাল্টা চাকু চালানো শুরু করে। ফানির গায়ে চাকু লেগে যায়। রেগে গিয়ে সে একটা ছোট্ট চাকু তুলিকার পেটে ঢুকিয়ে দেয়, তারপর ওই চাকু দিয়েই তার পিঠে গলায় হামলা করে আর তাকে ট্রেন থেকে নিচে ফেলে দেয়। অমৃত তুলিকাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। নিজের ভালোবাসাকে নিজের চোখের সামনে হারিয়ে যেতে দেখে সে অজ্ঞান হয়ে যায়। এই ধাক্কা সে নিতে পারে না। অমৃতের যখন জ্ঞান ফেরে তখন সে দেখে তাকে, বীরেশকে আর সোহেলকে দরজার কাছে নিয়ে গিয়ে ধরে রাখা হয়েছে ট্রেন থেকে ফেলে দেওয়ার জন্য। এদিকে তুলিকার বাবাও প্রচণ্ড শকড হয়ে গিয়েছে। অন্যদিকে ফানি তার মামাকে বলে যে এর ফ্যামিলিকে খোঁজো, কারণ আমাদের আর 5 মিনিটের মধ্যে ট্রেন থেকে নামতে হবে। এবার অমৃত ট্রেনের দরজায় তুলিকার হাতের রক্তের ছাপ দেখতে পায়, আর এটা দেখে তার মাথা গরম হয়ে যায়। তার মনে পড়ে যে কিভাবে তুলিকাকে কষ্ট দিয়ে মেরে ফেলা হয়েছে। রাগে সে এবার একজনের মুন্ডু ঘুরিয়ে দেয় আর একজনের পেটে চাকু ঢুকিয়ে দেয়। রাগের মাথায় সে চাকু দিয়ে সবাইকে মারা শুরু করে। এরপর সেখানে রাবি আসে অমৃতকে মারার জন্য, কিন্তু ফানি তাকে নিয়ে চলে যায়, কারণ ফানি বুঝতে পারছিল যে এবার অমৃতের সামনে যেই আসবে অমৃত তাকেই মেরে ফেলবে। অমৃত একটা গুন্ডার মুখে ফায়ার এক্সটিংগুইশ দিয়ে মেরে মেরে তার মুখ ফাটিয়ে দেয়। তারপর অমৃত এগোতে এগোতে ফানির মামার কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে সব গুন্ডাদের মেরে দেয়। একজনের তো মুখের ভিতরে ফায়ার এক্সটিংগুইশের পাইপ ঢুকিয়ে দেয়। ফানির মামা কিছু বলতে পারত তার আগেই সে একটা চাকু ফানির মামার দিকে ছুঁড়ে মারে, সেটা গিয়ে সোজা তার মুখের ভিতর ঢুকে যায় আর সে মারা যায়। বীরেশ পুরো ঘায়েল ছিল, তাও সে বন্ধুকে সাহায্য করার জন্য গুন্ডাদের মারছিল, তাই অমৃত তাকে হেল্প করে বীরেশকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে বেনি ফানিকে বকাবকি করছে। সে ফানিকে বলছে, তুমি কি জানো তুমি ওই মেয়েটাকে মেরে কত বড় ভুল করেছো? বলদেব আমাদের এবার আর ছাড়বে না, তাই সে কিছু করার আগে আমাদেরকেই তাদের সবাইকে মেরে ফেলতে হবে। কিন্তু ফানি বলে যে না, বলদেবকে কেউ মারবে না, সে আমাদের জ্যাকপট। প্রথমে তাকে কিডন্যাপ করে টাকা চাওয়া হবে, তারপর তাকে মেরে ফেলা হবে। সে তার বাবাকে বলে যে এইভাবেই সবাইকে মেরে ফেললে আমাদের ঘরের উনুন কিভাবে জ্বলবে বাবা, একটু বোঝার চেষ্টা করো। তুলিকার মা আর দিদা যখন জানতে পারে যে তুলিকা আর নেই তখন তারা খুব কাঁদে। তাদেরকে কাঁদতে দেখে অমৃতেরও তুলিকার কথা মনে পড়ে যায়, সেও কাঁদতে থাকে। এরপর অমৃতের মনে পড়ে তুলিকাকে করা সেই প্রমিস যে সে আহানাকে খুঁজে আনবে। এবার অমৃত গেটের কাছে সেই দড়িটা দেখতে পায় যেটার সাহায্যে ফানি কামরার ভিতর এসেছিল। এবার অমৃত বলে যে সেও ট্রেনের মাথায় উঠে ফানিদের খুঁজে বের করবে। বীরেশ তার সাথে যেতে চাইলে সে বীরেশকে বারণ করে দেয়। সে বীরেশকে এখানেই থাকতে বলে। অন্যদিকে আমরা ফানি আর তার লোকেদের দেখতে পাই। তারা সবাইকে মেরে তাদের জিজ্ঞাসা করে যে তাদের সাথে আর কে কে ছিল। আহানাও সেই কামরাতেই বসেছিল, কিন্তু সে খুব ভয় পেয়ে যায় আর কাউকে কিছু বলে না। ফানি সাধারণ মানুষদের মাঝে তার গুন্ডাদের বসিয়ে দেয়। অন্যদিকে অমৃত লোকেদের ব্যাগে কিছু জিনিস খুঁজছে যেটা লড়াই করার সময় তার কাজে আসতে পারে। এবার সে একটা লাইটার আর একটা লাইটার ফ্লটের বোতল দেখতে পায়। তখনই তার দিকে কিছু লোক ছুটে আসে, যাদের মধ্যে কিছু গুন্ডাও ছিল, কিন্তু অমৃত সেটা বুঝতে পারে না। অমৃত তাদেরকে সামনের দিকে যেতে দেয়। অমৃত যার মুখে চাকু মেরেছিল সে সিদ্ধির বাবা ছিল, তাই এবার সিদ্ধি যখন জানতে পারে তার বাবা মারা গিয়েছে সে খুব রেগে যায়। সোহেল একটা গুন্ডার কাছে বন্দুক দেখে ফেলে, তাই সে সোহেলকে মারতে যায়, কিন্তু অমৃত সেই গুন্ডাদেরকে খুব মারে। এবার সব গুন্ডাদের এক এক করে মারতে দেখে বাকি গুন্ডাগুলো ভয় পেয়ে যায়। তারা বলে যে আমরা লড়তে চাই না ওর সাথে।
আমাদেরকে ট্রেন থেকে নেমে যেতে দাও। এই কথা নিয়ে এদের নিজেদের মধ্যেই লড়াই হয়ে যায়। এবার বেনি তাদেরকে বলে, তোমরা কি ভাবছো ট্রেন থেকে নেমে গেলে তোমরা বেঁচে যাবে? ট্রেনের ভিতরে বলদেব অসহায় বেচারা সাধারণ মানুষ, কিন্তু সে যদি একবার ট্রেন থেকে নেমে যায় তাহলে সে কি আমাদের ছাড়বে? সে ঠিক আমাদের খুঁজে বের করবে আর মেরে ফেলবে। তাহলে এবার ভেবে নাও তোমরা নামতে চাও কি না। অন্যদিকে আমরা অমৃতকে দেখতে পাই। তার শরীরে যেখানে যেখানে চোট লেগেছিল সে নিজেই সেই চোটগুলোকে একটু পরিষ্কার করে তারপর সেখান থেকে বেরিয়ে যায়। আসলে সে ট্রেনের উপরের রাস্তা দিয়ে ফানিদের কাছে পৌঁছাতে চাইছিল। ফানিরাও সাধারণ মানুষদের ঢাল বানিয়ে সামনে এগোতে শুরু করে, কিন্তু কিছুটা যাওয়ার পর সামনের কামরায় তারা এমন কিছু দেখে যে তারা ভয়ে আঁতকে ওঠে। পুরো কামরায় শুধু লাশ ঝুলছিল। সেখানেই সিদ্ধি নিজের বাবাকে দেখতে পায় আর কাঁদতে শুরু করে দেয়। ওই কামরার গেট অমৃত আগেই বন্ধ করে দিয়েছিল, তাই তারা আর সামনের কামরায় যেতে পারে না। আর পিছনের গেট দিয়ে অমৃত তাদের কাছে চলে এসেছিল তাদের মৃত্যু হয়ে। বেনি ফানিকে বোঝায় যে তুমি আর উল্টোপাল্টা কিছু করো না, কারণ এই সব তোমার জন্যই হচ্ছে। কিন্তু ফানি বেনির কোনো কথাই শোনে না, কারণ সে তো নিজের ইচ্ছা মতোই কাজ করবে। অন্যদিকে আমরা অমৃতকে দেখি। সোহেলের মায়ের সাথে দেখা হলে সে তাকে জানিয়ে দেয় যে সোহেল ঠিক আছে। সেই কামরায় একটা গুন্ডা সাধারণ মানুষ সেজে বসেছিল, সে সব শুনছিল। অমৃত সেই কামরায় থাকা মানুষদের জিজ্ঞাসা করে যে এই কামরায় একটা ছোট্ট মেয়ে ছিল, আপনারা কি তাকে দেখেছেন? তো এই শুনে একজন বলে যে হ্যাঁ, এখানে একটা মেয়ে তো ছিল, কিন্তু গুন্ডারা তাকে আর কিছু লোককে নিয়ে সামনের দিকে চলে গিয়েছে। তখন ওখানে দুটো গুন্ডা চলে আসে, তাই অমৃত তাদের চাকু দিয়ে কেটে দেয়। সোহেল আর আরিফের মারা গুন্ডাদের সাথে লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। আর সুযোগ বুঝে সেই গুন্ডাটাও বলে যে চলো, আমি তোমাদের সাথে যাব। অন্যদিকে বীরেশ আর তুলিকার বাবা একটা কাপড়ে আগুন ধরিয়ে দেয়, যাতে কেউ এই আগুন দেখে তাদের হেল্প করে। এদের প্ল্যান মতো স্টেশনে থাকা একজন সেই আগুন দেখতে পায়, আর ট্রেনের ভিতরে থাকা টিটিকে তাড়াতাড়ি ইনফর্ম করে, যার পর টিটি পুলিশ নিয়ে বীরেশদের কাছে পৌঁছায়। বীরেশ টিটিকে সবটা বলে যে ওদের সাথে এতক্ষণ কি হয়েছে। এদিকে বেনি ট্রেনে চেন টেনে ট্রেন থামায়, যাতে ফানি আর 2-4জন লোক সামনের বগিতে যেতে পারে, কারণ ভিতর থেকে কামরার মধ্যিখানের দরজা লক ছিল। তারা ট্রেন থেকে নামলে পুলিশ তাদের উপর গুলি চালিয়ে দেয়, যার ফলে তারা জঙ্গলে লুকিয়ে পড়ে। এরপর ট্রেন চলা শুরু হলে ফানি সুযোগ বুঝে আবারও ট্রেনে উঠে পড়ে। অন্যদিকে অমৃত গুন্ডাদের মারতে মারতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এবার অমৃতের সাথে আবার দেখা হয় সিদ্ধির। দুজনেই দুজনের উপর খুব রেগেছিল, কারণ দুজনেই নিজেদের প্রিয়জনকে হারিয়েছে, তাই এরা দুজনেই দুজনকে মেরে ফেলতে চায়, যার ফলে এদের মধ্যে খুব লড়াই হয়। লড়াইয়ে সিদ্ধি অমৃতের উপর ভারী পড়ছিল, যেটা দেখে দুই মা হকি স্টিক দিয়ে সিদ্ধিকে মারা শুরু করে। এরা দুজন সিদ্ধিকে এত মারে যে সিদ্ধির মাথা ফাটিয়ে দেয়। এই সিদ্ধি আরিফকে মেরেছিল, তাই আরিফের মাও সিদ্ধিকে মেরে নিজের ছেলের মৃত্যুর বদলা নেয়। যেই গুন্ডাটা এদের সাথে সাধারণ পাবলিক সেজেই এসেছিল সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখে, কিন্তু সে এতটাই ভয় পেয়ে যায় যে কাউকে কিছু বলার অবস্থায় থাকে না, কারণ সে বুঝতে পেরেছিল যে সে যদি এদেরকে থামাতে যায় তাহলে তার অবস্থাও সিদ্ধির মতোই হবে। বেনি আর তার সঙ্গীরা যখন জানতে পারে যে সিদ্ধিও মারা গিয়েছে, তখন কান্না ছাড়া এদের কাছে আর কোনো অপশনই থাকে না। এতক্ষণ যারা গুন্ডা হয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল তারাই এবার ভয় পেয়ে বলে যে চলো আমরা নেমে যাই, নয়তো আমরাও মারা যাব এদের মতো। এবার আর বেনির মাথা কাজ করে না। নেমে যাওয়ার বদলে সে প্যাসেঞ্জারদের ঢাল বানিয়ে অমৃতের দিকে এগোতে থাকে। এদিকে পুলিশ আর বীরেশ গেট খুললে তারা দেখে 2-4টে গুন্ডা কিছু মানুষকে ধরে রেখেছিল, যাদের মধ্যে আহানাও ছিল। যার পর বীরেশ আর পুলিশ এই গুন্ডাগুলোকে মারতে সফল হয়, আর আহানা বেঁচে যায়। এবার সেখানে ফানি চলে আসে আর দুটো পুলিশকে সে মেরে দেয়। অন্যদিকে অমৃত একটা বগিতে লাইটস অফ করে দেয়, ফলে বেনি যখন সেখানে আসে তখন অমৃত তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। রবি ভয় পেয়ে অমৃতকে খুঁজতে থাকে, কিন্তু অমৃত তার উপর হামলা করে তার শরীরটাই তার ধর থেকে আলাদা করে দেয়। একটা গুন্ডা অমৃতের মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। যে গুন্ডাটা সাধারণ পাবলিক হয়ে ঘুরে বেড়াচ্ছিল সে এবার ফানিদের সাথে মিলে যায়। বীরেশের অবস্থা এত খারাপ হয়ে যায় যে সে এদের সাথে লড়াই করার অবস্থায় থাকে না।
তবুও সে এদের সাথে লড়ে, কারণ আর্মিতে তাদেরকে এটাই শেখানো হয়। তাই সে এদের সাথে লড়ে দুটো গুন্ডাকে মেরে ফেলে আর ফানিকেও আঘাত করে। কিন্তু অবশেষে ফানি বীরেশকে মেরেই ফেলে, যার পর বেনি অমৃতকে বন্দি বানিয়ে নিয়ে আসে। এখানে এসে অমৃত দেখে যে তার বন্ধুকেও মেরে ফেলেছে, যেটা দেখে সে আরও রেগে যায়। এরপর সে ফানি আর বাকি গুন্ডাদের খুব মারে আর বেনির মুখে লাইটার ফ্লু ঢুকিয়ে আগুন জ্বালিয়ে দেয়। আর এই রকম ভয়াবহভাবেই বেনির মৃত্যু হয়। এবার অমৃত একটা হাতুড়ি নিয়ে সব গুন্ডাদের মারা শুরু করে। অমৃতকে এই রকম ভয়ানক তাণ্ডব করতে দেখে বাকি গুন্ডারা ভয়ে চালু ট্রেন থেকেই ঝাঁপ দিচ্ছিল আর মারা যাচ্ছিল। মৃত্যুকে এত সামনে দেখে ফানিও এবার একটু ভয় পেতে শুরু করেছিল। সে এবার ভয় পেয়ে বলে যে এভাবে কে মারে ভাই? আমি তো শুধু তোমার 4টে লোককে মেরেছি, কিন্তু তুমি তো আমার পরিবারের 40 জনকে মেরে দিয়েছো। তুমি রক্ষক না, বরং তুমি রাক্ষস। কথার ছলে অমৃতকে ডিস্ট্র্যাক্ট করে সে এবার একটা চাকু দিয়ে অমৃতকে মারা শুরু করে। বারবার চাকু দিয়ে মারতে মারতে সে অমৃতকে জখম করে দেয় আর তাকে বলে এই রকম সেম টু সেম ভাবেই মেরেছিলাম তোমার সোলজারনিকে। তুমি দেখেছিলে তো কিভাবে কষ্ট পেয়ে ছটফট করতে করতে মরেছিল সে। এবার অমৃত রেগে হ্যাপির পায়ে হাতুড়ি মেরে তার পা ভেঙে দেয়, তারপর তার মুখে হাতুড়ির বাড়ি মারে। এরপর সে তুলিকার কথা মনে করে আর হ্যাপিকে মাটিতে ফেলে তার মুখে ঘুষি মেরে মেরে তার মুখ ফাটিয়ে তাকে মেরে ফেলে। যার পর ট্রেন পরের স্টেশনে থেমে যায় আর সেখানে সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য কমান্ডো চলে আসে। অমৃত ট্রেন থেকে বেরিয়ে স্টেশনের একটা সিটে বসে পড়ে। হাজারটা চোট পেয়েছে সে, শরীরও রক্তাক্ত, কিন্তু তখনও সে তুলিকার কথাই মনে করছে। সে ভাবছে তুলিকা তার পাশের সিটে তার কাঁধে মাথা রেখে তার হাত ধরে বসে আছে আর স্মাইল করে তাকে বলছে যে তোমার সাথে থাকার জন্য কি মরা দরকার? আমি তো তোমার সাথে বাঁচতে চাই ক্যাপ্টেন রাথোর। আসলে তুলিকা এবার পুরোপুরি অমৃতের হয়ে গিয়েছে। সে অমৃতের স্মৃতিতে বেঁচে থাকবে সারা জীবন। আর এখানেই এই মুভি স্টোরিটা এন্ড হয়ে যায়। বন্ধুরা, যেহেতু মুভিটা অডিয়েন্স খুব পছন্দ করেছে, তাই আমি এই মুভি স্টোরিটা আপনাদের কাছে এক্সপ্লেন করেছি ঠিকই, কিন্তু জানি না আমি এই মুভি স্টোরিটা আপনাদের কতটা বোঝাতে পেরেছি। কারণ এই মুভিতে তেমন কিছু স্টোরি নেই, আছে শুধু অ্যাকশন আর অ্যাকশন, যেটা শুধুমাত্র এক্সপ্লেনেশনের মাধ্যমে বোঝানো সম্ভব নয়। এই মুভিটা আপনাদের দেখতে হবে, তবেই আপনারা থ্রিলড এক্সাইটেড ফিল করবেন। কারণ এই মুভিতে মেন হচ্ছে অ্যাকশন, আর সেটা ছাড়া আপনারা মুভিটা এনজয় করতে পারবেন না। তবে এইটা বলতে পারি, মুভির অ্যাকশন প্রচণ্ড ভালো হয়েছে, যেটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর তাই তো এই মুভির রিমেক হলিউডে বানানো হবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। মুভি স্টোরিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।